কমিশনার যদি অপর পেজে, কারণ ধ দিয়ে শুরু ধানেছি, দ দিয়ে তো না, অপর পেজে যদি দিত তাহলে বলতো যে প্রথম পেজে আমাদের নাম নেই। আমি মনে করি জাতীয় নির্বাচন, মানুষ সচেতন, মানুষ যেটা ডিসাইডেড হবে সেখানে ভোট দিবে। যাওয়ার পর ধানের শীষে আমি একটা লাইন বলতে চাই, একটা লাইনটা বলি। সামনে মনে হয় প্রথমে যেটা দিয়েছে, আমি আপনাকে হেল্প করছি, আপেল প, আয়ের পরে প, আপেল, পরেরটা দিয়েছে আনারস, বুঝেন, আনারস, পয়ের আগে আনারস না পয়ের পরে হবে, তাহলে আনারসটা আগে হওয়ার কথা না? যদি দন্ত ন আগে থাকে তাহলে তো আনারসটা আগে থাকবে, আনারস, তারপরে আপেল যাবে। প্রথমেই দেখেন ফার্স্ট ভুলটা, যদি অ্যালফাবেটকে ফলো করতো তাহলে আপেল প আর ন, দন্ত ন কিন্তু পয়ের আগে থাকে, তাহলে আগে আনারসটা আসতো, তারপরে আপেল হতো। তার মানে কি, কাকে হেল্প করার জন্য এটা করছে আপনি এখান থেকে বুঝতে পারবেন। আমি দুইটাই বলি, এটা আমার কথা না, এটা বিএনপি নজরুল ইসলাম খান এটা বের করছে যে আপেল পটা আগে আসলো তারপরে দন্ত ন আসলো, তাহলে আপনি কোন অ্যালফাবেটকে ফলো করবেন? মানে আনারস আর আপেল কি 11 দলের কোন দলের আনারস? কোন দলের না, এগুলো হলো কি, এগুলো মানে আমাকে বেকা দিতে হবে, দাড়িপাল্লা উপরে, দাড়িপাল্লাকে দিতে হবে, যে কোনো মূল্যে দাড়িপাল্লাকে আগে আসতে হবে। আগে আসার জন্য যা করা দরকার, কোনটা ওই যে বলে না চোর কিছু সাক্ষী রেখে যায়, এইটাই আমি প্রথমটা সাক্ষী কথা বলি। মর্নিং শোটাতে আপনি যখন সকাল দেখলে আপনি বুঝতে পারবেন দিনটা কেমন যাবে। আপনি যখন আমরা নির্বাচন কমিশনার সানাউল্লাহ সাহেব মুখ থেকে আমি শুনি যে তিনি বলেন যে আমি খুব ঋণ খেলাপিকে খুব কষ্টে মেনে নিয়ে তাদেরকে আমি বৈধতা দিয়েছি, এটি যখন বলে তখন আর আমাদের নির্বাচন কমিশনের যে মেরুদণ্ড নেই এটি কিন্তু প্রমাণিত হয়। আমাদের সমাজে বলে মাইট ইজ রাইট, মানে জোর যার মূল্য তার, মানে শক্তের ভক্ত নরমের জম। নির্বাচন কমিশন অলরেডি মানে শক্তের ভক্ত হয়ে গেছেন। আপনি দেখেন ঋণ খেলাপি প্রায় 13 জন এমপির 5,887 কোটি টাকা ঋণ খেলাপি, 13 জন এমপি, যে 13 জন এমপি গত 17-18 বছর ক্ষমতায় ছিল না, যারা ক্ষমতায় এখনো আসেননি এমন 13 জনের যদি 5,887 কোটি টাকা তাদের ঋণ খেলাপি হয়, এই ব্যক্তিগুলা যদি ক্ষমতায় যায়, আমি যদি একটু তাহলে একটা কথা বলবো, একটা কেস স্টাডি যদি বলি, চট্টগ্রামে আসলাম চৌধুরীকে নিয়ে যে কথাটা বলা হচ্ছে, সত্যি তিনি দীর্ঘ বছর জেলখানার ভিতরে ছিলেন, হ্যাঁ, আর সত্যিকার অর্থে যদি বলি যে জেলখানার ভিতরে ছিলেন এবং তিনি যে কয়েকটা প্রতিষ্ঠানের ডিরেক্টর ছিলেন এবং কিছু কিছু জায়গাতে তিনি গ্রান্টর ছিলেন। তো নিঃসন্দেহে আপনি যদি একদম কড়াকড়িভাবে আইনের দিকে তাকান, নিঃসন্দেহে ঋণ খেলাপি। কিন্তু যদি আপনি একটু আইনের পেছনের দিকে তাকান যে আসলে সেই লোকটা কি নিজে নিজে ঋণ খেলাপি নাকি সিচুয়েশনের শিকার হয়ে ঋণ খেলাপি, এই জায়গাটাতে কি দেখার সুযোগ আছে কিনা আমি যে বলবো। শুনেন, মানে সক্রেটিস একটা চমৎকার কথা বলেছেন, তিনি বলেছেন ক্যারেক্টার মিনস ল্যাক অফ চান্স, চরিত্র মানে সুযোগের অভাব। মানে আপনি চরিত্রবান আপনাকে কখন বলা হবে? যখন আপনি সুযোগ পাওয়ার পরেও আপনি সুযোগটা গ্রহণ করেন নাই, তাহলে আপনার চরিত্র ঠিক আছে। কিন্তু আপনি সুযোগ পান না, একটা রিক্সা চালক বলে আমি ঘুষ খাবো না, তাহলে তাকে চরিত্রবান আপনি বলতে পারবেন না, কারণ তাকে ঘুষ দেওয়ার কেউ নেই। কিন্তু একজন গভর্নমেন্ট অফিসার যদি বলে যে আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, তাহলে আপনি তাকে চরিত্রবান বলবেন। আপনি ঋণ খেলাপি করেছেন, আপনি দেখেছেন জামাতের কয়জনকে আপনি ঋণ খেলাপিতে পেয়েছেন, আর বিএনপি 13 জন এমপি ঋণ খেলাপিতে আপনি 5,887 কোটি টাকা পেলেন। তার মানে যারা ক্ষমতা আসার আগে এত হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আমরা এতদিন 17-18 বছর আওয়ামী লীগ ফেসিজমে যারা ছিল তাদেরকে হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গিয়েছে। আজকে ব্যাংকগুলোতে জানো দিন একটা ক্লায়েন্ট আমার কাছে আসছে, যে আমার টাকা, ব্যাংক আমাকে টাকা দিচ্ছে না, টাকা নেই। কেন টাকা নেই? থাকবে কিভাবে? এতদিন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন নিয়ে গিয়েছে, এবং আওয়ামী লীগের সাথে সাথে আমরা তো হলফনামার মাধ্যমে জানতে পারলাম বিএনপির লোকজনও সেম ভাবে হাজার হাজার কোটি টাকা জনগণের আত্মসাৎ করেছে। তাহলে এই এমপি গুলো যদি এখন এদেরকে যদি আপনি এমপি বানান, তাহলে এরা ক্ষমতা আসলে বলে যে অল পাওয়ার ইজ ক্রাফট, অ্যাবসলিউট পাওয়ার ইজ ক্রাফট অ্যাবসলিউটলি। অধিক ক্ষমতা মানুষকে অধিক দুর্নীতিপরায়ণ করে তোলে। এরা যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের এর আগে 17-18 বছর আওয়ামী লীগ যে রেকর্ড করেছে তার চেয়ে রেকর্ড ভঙ্গ হবে, সে রেকর্ডকে তারা ছাড়িয়ে যাবে এরা। কিন্তু এরপরেও সকল আইনকে আমরা তোয়াক্কা না করে নির্বাচন কমিশন তাদেরকে বৈধতা দিয়েছেন। ওই আমাদের সেনাপ্রধান বলেছিল না যে বুকের মধ্যে পাথর নিয়ে আমি ইউনূস সাহেবকে মেনে নিলাম, তাদের অবস্থা এটা যে বুকের মধ্যে পাথর নিয়ে ঋণ খেলাপিকে মেনে নিলাম। কেন? আসলাম সাহেব 17,000 কোটি টাকা ওনার, 1700 কোটি টাকা ওনার ঋণ খেলাপি, ওনাকে শুনানির সময় আমি ছিলাম, সেই শুনানির সময় নির্বাচন কমিশন বললেন টাকাটা দিয়ে দিয়েন। কি মানে আমরা অবাক হয়ে গেলাম, উনি শুনানির সময় বলে টাকাটা দিয়ে দিয়েন, মানে যে 1700 কোটি টাকা মানে 5 টাকা 10 টাকার বিষয়, আপনি দিয়ে দিয়েন, তারপর আপনাকে বৈধ করছি। তাহলে সেই নির্বাচন কমিশনের আপনার কাছে মনে হয় সেই নির্বাচন কমিশনের কোনো মেরুদণ্ড আছে? আপনি দ্বৈত নাগরিকতার ক্ষেত্রে দেখেন 21 থেকে 22 জন
দ্বৈত নাগরিক যারা জামাতে তো 2-3 জন যারা লন্ডন থেকে আসছেন, আমেরিকা থেকে আসছেন, তারা তো দ্বৈত নাগরিকের এই ক্যান্সেলের জন্য আবেদন করেছেন, আবেদনটাও জমা দিয়েছেন, কিন্তু বিএনপির একজনেও তারা জানে নির্বাচন কমিশন তাদের অধীনস্থ। তো সুতরাং তারা যদি এই আবেদন নাও করে তাহলে তাদের বাতিল হবে না। তেমনি হয়েছে, আপনি কোন জেলাতে দেখেন ফেনীতে আব্দুল আল মিন্টুরটা বাতিল হয় নাই, পরবর্তীতে একজন স্বতন্ত্র প্রার্থী আপিল করেছেন, আপিলের পরবর্তীতে গিয়ে যখন শুনানি হয়েছে তখন শুনানিটা প্রথমে অবৈধ ঘোষণা করেছিল। আপিলে করার কারণে নির্বাচন কমিশন আপিল করেন নাই। এরপরে আমরা কি দেখেছি, এরপরে আমরা কি তাদেরকে বৈধ করা হয়েছে। কিভাবে বৈধ করা হয়েছে? যেদিন দ্বৈত নাগরিকদের তালিকাটা দেখেন, যে দ্বৈত নাগরিক কারা, যারা 17-18 বছর না রাজনীতিবিদরা আমরা কষ্টে দিন রাত যারা এই ফ্যাসিজমের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তারা হচ্ছে বিদেশে বসে বসে অবস্থান করেছে, আর এখন সুসময়ে এসে বাংলাদেশে এসে ওনারা এমপি হতে চান। তার কারণে জামাতের নেতৃবৃন্দের সাথে কারাগারে বসে কাদের মোল্লা সাহেবের ফাঁসি দেওয়ার আগে আমি শেষ করি, আমি শেষ করি, আপনি তো তাহলে এটা মিসকোট হয়ে যাবে। মানে আমার কথাটা পরিপূর্ণ না হলে এতটুকু দিয়ে রিলস হবে, তখন এটাকে আবার এটা নিয়ে আরো বেশি ভয়ঙ্কর অবস্থা হবে। আমার কথাটা শেষ করতে দেন একটু, কারণ কথা শেষ না করলে ফলাফল বিপরীতে। আমার মনে আছে একবার এরশাদ সাহেব একবার বক্তব্য দিচ্ছিলেন যে আপনারা সবাই গরু, আপনারা সবাই ছাগল, এর মধ্যে বিদ্যুৎ চলে গেছে। তো সবাই তো আমরা গরু আমরা ছাগল খেপে গেছে কেন? কারণ কি? এরশাদ সাহেব বলতে চাইছে ঘরে ঘরে পালন করবেন, এর মধ্যে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ঘরে ঘরে পালন করবেন, আর শুনে নাই। এখন আমি তো বলেছি যে এই আপনি আমার অর্ধেক কথা শুনলে কিন্তু পরবর্তীতে মিসগাইডেড হবে, দর্শকও হবে, আপনি হবে। জামাতের নেতৃবৃন্দকে কাদের মোল্লা সাহেবের ফাঁসি দেওয়ার আগে জামাতের নেতৃবৃন্দকে অফার দেওয়া হয়েছে আপনারা বিএনপিকে ছেড়ে দেন, যদি বিএনপিকে ছেড়ে দেন আপনাদের একজনকেও ফাঁসি দেওয়া হবে না। জামাত বলছে জাতির সাথে আমরা, বিএনপিকে বড় কথা না, জাতির সাথে আমরা এই বেইমানি করতে পারবো না। জামাত যদি সেদিন টোপ নিত, সেদিন যদি টোপ গ্রহণ করতো, তাহলে বাংলাদেশ এর পরবর্তীতে যে আমরা যে এখন দ্বিতীয় পেয়েছি, মুক্তি পেয়েছি, সেই মুক্তিটা হতো না। কারণ জামাতের আপনি দেখেছেন এবার গত আন্দোলন, আপনি দেখেছেন আপনার আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো এবার যে জুলাই আন্দোলনে গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগকে ইনফরমেশন দিয়েছে যে এই আন্দোলনে সবকিছু করগাড়ি নাচছে কে? জামাত। এই জন্য জামাতকে নিষিদ্ধ 2 আগস্ট এই জন্যই করা হয়েছে, তারা জানতো কে করছে এটা। পরবর্তীতেও প্রমাণিত হয়েছে কারা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে নিজে বলেছিলেন যে আমরা এই আন্দোলনে নেই বলেছিলেন। তার মানে তাহলে বুঝতে হবে জামাত যদি টোপ গিলতো তাহলে জামাতের আজকে এই ক্ষতি হতো না। 700 জন বিএনপির এত লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী বলা হয়, তাহলে তাদের কেন 300 জন গুম করা হয়েছে, জামাতের কেন 700 জন গুম করা হয়েছে? পার্সেন্টেজ হিসাবে আপনি দেখেন তাহলে বিএনপি তো 4-5 গুণ হওয়ার কথা, সেটি তো হয় নাই। বিএনপি শুধুমাত্র বাংলাদেশের নেত্রী বেগম জিয়া প্রতি আমাদের সবাই সফটওয়্যার, আমি নিজে জানাজা গিয়েছিলাম, শুধু বিএনপি বেগম জিয়াকে শুধুমাত্র মেডিকেল ক্লিনিকে হত্যা করা হয়েছে। এই জায়গাটা জামাতের প্রথম সারি আওয়ামী লীগ এই দ্বিমত করি কেন? আওয়ামী লীগ আমলে একটা কথা বারবার বলা হচ্ছিল, ঠিক আছে, এই যে যারা মানে যদি বলি যে কালচার অঙ্গনের লোক, সাংবাদিক অঙ্গনের লোক, গণমাধ্যমের লোকজন, তারা সবসময় বলতো যে বঙ্গবন্ধু ভালো ছিল, শেখ হাসিনা খারাপ, অনেকে কিন্তু বলতো। এখন আবার শুরু করা হয়েছে যে বঙ্গবন্ধু ভালো ছিল, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ খারাপ না, শেখ হাসিনা আওয়ামী লীগ খারাপ। শেখ হাসিনা ভাই, আমি আপনার বলি, আপনারা যদি বিএনপির সঙ্গে মিশে থাকেন তাহলে বিএনপির আদর্শের কারণে মিশেছেন। বিএনপি যদি একটা ওই রকমভাবে চরম ধর্মনিরপেক্ষ দল হতো, জামাত তার সঙ্গে মিশতো না। আমি যে কথা আপনাকে বলতে চেয়েছিলাম যে জামাত বিএনপি একসঙ্গে হলে যে আওয়ামী লীগ হেরে যায়, এইটা মানে আওয়ামী লীগ বুঝেছে 96 সালে। যদি বলেন যে 96 যদি জামাত ওইভাবে আওয়ামী লীগের সঙ্গে না যেত, হয়তো আওয়ামী লীগরা বুঝতে পারতো না। তার পরবর্তীতে আপনি যেমন জামাতকে ঠিকই তারা চাপ দিয়েছে, যে তা চিন্তা করেছে যে এইবার যদি জামাতকে সরানো যায় তাহলে আমাদের যে কোনো সময় নির্বাচনে পাশ করা সহজ হয় ভোটের সমীকরণে। সেখানে টোপটা তো ওই রকম না। আপনি বলছেন যে ভুলটা তারা ওই রকম করছে। আমি যে প্রশ্নটা করছি যে 96 প্লাস 2008 তারা প্রমাণিত হয়েছে যে জামাত বিএনপি একসঙ্গে থাকলে আওয়ামী লীগের পাশ। 96-তে জামাত ছিল না কেন? 91-তে জামাতের সরাসরি যখন 100-150টা সিট হচ্ছে না, জামাতের আসনগুলো দিয়ে বিএনপিকে প্রথম ক্ষমতা স্বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এরপরে বিএনপির আচরণ কি ছিল? বিএনপির আচরণের কারণে বাধ্য হয়ে জামাত 96-তে বিএনপির এগেনস্টে গিয়েছে। বিএনপির এগেনস্টে গিয়ে 15 দিনে টিকতে পারে নাই। মানে সবসময় বিএনপি একটা কথা বলে যে জামাতের দয়া নাকি বিএনপি রাজনীতিতে আসে, কিন্তু জামাত বিএনপিকে কোথায় সহযোগিতা করে নাই? প্রত্যেকটা সময় সহযোগিতা করে আসছে। এই আন্দোলনে সব সময় শেষের দিকে বিএনপি জামাতকে বলেছিল যে আপনাদের কারণে আমরা বাইরে সাপোর্ট পাচ্ছি না। তারপরে জামাত বলেছে যে কোনো সভা সমাবেশের সময় কি বলতো, সভা সমাবেশের আগে বলতো যে আপনাদের কারণে আপনারা যদি থাকেন তাহলে আমরা অনুমতি পাবো না, তো সুতরাং আপনারা আলাদা করেন আমরা আলাদা করি। তার মানে কি সমাবেশ করতে হবে আমাকে, এই জন্য আপনারা আলাদা করেন আমরা আলাদা করি। জামাত তারপরেও মেনে নিয়েছে, কারণ আওয়ামী লীগ জানে জামাত বিএনপি যদি একসাথে মিছিল করে বা একসাথে সমাবেশ করে তাহলে এটা ট্যাকেল দেওয়া তাদের জন্য কঠিন হয়ে যাবে। তারপরে জামাত স্যাক্রিফাইস করছে। দেখেন আমি বিবাহ একটা বিষয় আসি, যে উগ্রপন্থী বলা হয়, মানে সবসময় ইসলামিস্টদেরকে এটা একটা মানে যে সবাই বলে মানি না কি মানো না, জানি না, সবাই বলে উগ্রপন্থী।
উগ্রপন্থী মানে ইসলামিস্টদেরকে সবসময় উগ্রপন্থী বলা হয়। কেন উগ্রপন্থী? ইসলামের আইন কি এত বেশি উগ্রতা আছে? আপনি দেখেন আমাদের বর্তমানের যে আইন, বর্তমানে আইনের আমি মনে করি বর্তমান আইন আমাদের ইসলামী আইন থেকে আরো বেশি রেডিক্যাল। আপনি দেখেন মদ হচ্ছে ইসলামে শুধু মুসলমানদের জন্য নিষিদ্ধ, কিন্তু আমাদের আইনে মুসলিম অমুসলিম খ্রিস্টান হিন্দু সবার জন্য নিষিদ্ধ। তাহলে দেখেন যেখানে ইসলামে শুধু মুসলমানদের জন্য নিষিদ্ধ, আপনি শুকরের কথা চিন্তা করেন, শুকর বাংলাদেশের আইনে শুকর আমদানি করাও নিষিদ্ধ, অথচ এখানে কি খ্রিস্টান নেই, এখানে কি অন্য ধর্মের লোক নেই? অথচ ইসলামী আইনে শুধুমাত্র মুসলমানদের জন্য নিষিদ্ধ, অন্য ধর্মের জন্য নিষিদ্ধ না, কারণ অন্য ধর্মের নিষিদ্ধ করা ইসলামের দায়িত্ব না। তার মানে ইসলামী স্টেট যেটা হবে বা ইসলামী শরিয়া যদি হয় তাহলে আরো বেশি ফ্লেক্সিবল। অথচ ইসলামের এইটকে শুধু কি দেখায়? হাত কেটে ফেলবে, শুধু বলে হাত কেটে ফেলবে, তারা চুরি করলে হাত কেটে ফেলবে। ইসলামে বলা আছে কোন পর্যায়ে হাত কাটবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুর্ভিক্ষ চলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামের আইনটাকে স্থগিত করেছে। কারণ কি? কারণ এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে খাবার দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার যে হাত কাটার আইন আমি বাস্তবায়ন করতে পারবো না। ইসলাম মনে করে আমি আপনাকে যতক্ষণ পর্যন্ত না দিতে পারবো, আপনাকে খাবার দিয়েছে এরপরও যদি আপনি চুরি করেন তাহলে মনে করতে হবে এটা আপনার মুদ্রার দোষ আছে, এই জন্য আপনাকে শাস্তি হতে হবে, এক্সাম্পল তৈরি করতে হবে। আপনি যদি ইসলাম যদি এতই নিষ্ঠুর হয় তাহলে আপনি সৌদি আরব তো গিয়েছেন, কয়জন হাত কাটা দেখছেন? কয়জন হাত কাটা পাইছেন আপনি? যেখানে শরীয়ত আছে, যেখানে ইসলামের আইন আছে। তাহলে যে বারবার বলা হয় ইসলামের আইন উগ্রপন্থা, এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। এই জিনিসটা করে করে শেখ হাসিনা গত 17-18 বছর ইসলামিস্টদেরকে যে পরিমাণ নির্যাতন করেছে, আলেমদেরকে যে পরিমাণ নির্যাতন করেছে এই ব্লেম দিয়ে। তো সুতরাং এখনো যদি যারা আপকামিং আসবে ক্ষমতায় তারা যদি সেম কার্ড খেলে তাহলে এটা বাংলাদেশের জন্য দুঃখজনক আর কিছু হতে পারে না। তো সুতরাং এটা ওনাদেরকে এই জায়গা থেকে ফিরে আসতে হবে। তারপরে আপা একটা বিষয় বললাম, পোস্টাল ব্যালেটের কথা আসেন। দেখেন পোস্টাল ব্যালেটটা আমাদের এবার প্রবাসীরা প্রথম ভোট পাওয়ার সুযোগ পাচ্ছে, তাদের মধ্যে ব্যাপক আবেগ, ব্যাপক উদ্দীপনা। আপনি দেখেছেন তারা লাইভ করছে। পোস্টাল ব্যালেটটা আমরা পোস্টাল ব্যালেটের নিয়মে জানি না, আমরা মনে করি চিঠিটা পেলে আমি ভোট দিতে পারবো না। আপনি পোস্টাল ব্যালেটে আপনি দেখেন একটা বিদেশে একটা পোস্টাল অ্যাড্রেস নিতে হলে 30 দিরহাম টাকা খরচ করতে হয়। তো যেমন যারা প্রবাসী তারা তো টাকাকে সেভ করে। আমি প্রায় 29টা দেশে গিয়েছি। আমি যখন মানে মিডিল ইস্টে গেলে আপনি দেখবেন তারা একটা নিজের হাতে চা খায় না, কারণ তার পরিবারের জন্য টাকাটা পাঠাবে। এই পোস্টাল একটা ভোট দেওয়ার জন্য তারা 30 দিরহাম খরচ করবে, সে খরচটা তারা রাজি হয় না। এই জন্য একটা নির্দিষ্ট অ্যাড্রেসে সবগুলো চিঠি আসছে, একটা যে প্রভাবশালী তার অ্যাড্রেস। কিন্তু আপনি এই অ্যাড্রেসে আপনি চিঠিটা পাওয়ার পর আপনি কি দেখেছেন এই চিঠিটা পাওয়ার পর ভিডিওতে দেখেছেন চিঠিটা খুলে দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে এমন কিছু না। কারণ এই চিঠিটা পাওয়ার সাথে আপনি ভোট দিতে পারবেন না। ভোট দিতে হলে আপনাকে একটা বিডি অ্যাপ আছে, এই বিডি অ্যাপ আপনার মোবাইলে প্রথমে আপনি এটাকে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর আপনার এনআইডি কার্ড দিতে হবে, আপনার মোবাইল নাম্বার দিতে হবে, তারপর এখানে অ্যাড্রেস দিতে হবে। সেই অ্যাড্রেসটা দেওয়ার পরে এই যে আপনি চিঠিটা পাওয়ার পরে চিঠিটা কিউআর কোড আছে, স্ক্যান করতে হবে আপনার মোবাইল দিয়ে। আপনি করলে পারবো না, ওই যে মোবাইলে সাইন ইন করা আছে ওই মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে আপনি যখন ভোটটা দিবেন তখন ভোটটা কাউন্টেবল হবে। এর আগে আপনি সকল ব্যালট পোস্টাল ব্যালট পেয়ে গেলেন, পাওয়ার পর আপনি ভোটটা দিতে পারবেন না। অথচ বিএনপির পক্ষ থেকে বলেছে এক জায়গায় কয়েকটা পেয়েছি, তার মানে পোস্টাল ব্যালটটা এখানে হচ্ছে না। এবং কি আপনি দেখেছেন অলরেডি নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটের ডিজাইন পরিবর্তন করছে বিএনপির এর কারণে করছে। তাহলে দেখেন তাহলে নির্বাচন কমিশন আপনি একটা সিলি বিষয় নিয়ে তারপরে বিএনপিকে আমরা বলি না শক্তের বক্ত নরমের জম। নির্বাচন কমিশন তো এই তো, আপনি যখন শক্ত তাকে অবশ্যই সহযোগিতা করতে হবে। আর তারপর আরেকটা বিষয় দেখেন, একটু পরে বলেন তাহলে। জি শিওর। মনে পা একটা বিষয় বলি যে এই যে অভিযোগটা আমার একটা প্রশ্নটা এরকম জানার ইচ্ছা যে ধরেন 5 আগস্টের আগে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির যে সম্পর্ক ছিল, আগের নির্বাচনগুলোতে কম্পিটিটর যারা ছিল মানে প্রতিদ্বন্দ্বী তাদের মধ্যে যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা খুব বেশি মধুর ছিল না, ভালো ছিল না। তো আমরা চিন্তা করছিলাম যে 5 আগস্টের পরে যে সরকার হবে বা যে রাজনৈতিক কালচার তৈরি হবে সেখানে অন্ততপক্ষে বডি ল্যাঙ্গুয়েজগুলো একটু ভালো হবে। আপনি কি সেই জায়গা থেকে আপনার রাজনীতিবিদরা, বিশেষ করে আপনার দল বিএনপি 5 আগস্টের পরে কোনো কালচারের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পান কিনা? ওর সাথে একটা যুক্ত করে যে নাহিদ ইসলাম একটা অভিযোগ করেছে যে তারেক রহমান বিদেশ থেকে এসে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু স্বাধীন প্রতিষ্ঠান ইসি ও তাকে নিয়ন্ত্রণ করাই কি তারেক রহমানের প্ল্যান কিনা? এই দুইটা যদি একটু বলেন। দেখেন এগুলা খুব সিলি ঘটনা, যেটা উনি আই হ্যাভ এ প্ল্যান বলেছেন এবং ওনাকে কেউ ঠিক করে দেয় না, উনি নিজেই আবার উই হ্যাভ এ প্ল্যান বলেছেন একটা বক্তব্যের মধ্যেই। উই হ্যাভ এ প্ল্যানের সাথে ইসির প্ল্যানটা এটা কিভাবে সম্ভব? এটা তো বাংলাদেশের আগামীতে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায় তখন কি কি কাজ করবে এটা প্ল্যানের মধ্যে রেখে দিয়েছে। উন্নয়নমূলক কাজ, সে উন্নয়নমূলক কাজ করবে, সে তার স্বপ্নের কথা বলতে পারে, সে তার সিস্টেমের কথা বলতে পারে, সেটার সঙ্গে ইসির এই সম্পর্কটা এটা এই যে আমার ভাই বললেন রাসেল যে কি খরচ হবে বেশি দেখি একজনের কাছে রাখছে, বলে না শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়া,
রাসেলরা শিয়ালের কাছে মুরগি বাগি দেয়, এবং রাখছে কাদের কাছে? কোনো বিএনপির কাছে রাসেলরা রাখে নাই, বা রাসেলদের ইসি রাখে নাই, রাখছে সব রাসেলদের লোকদের কাছে। তারা খুব শরিয়া আইন নিয়ে কথা বলে, হাত কাটার কথা বলে, পা কাটার কথা বলে, মাথা কাটার কথা বলে, এবং বলে যে বাপ মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আইসো ভোট দিতে আসলে, এইসব কথা বলে। যে কারণে তারা যা করবে সব সলিড, তারা যেটা করবে না এটা সবই খারাপ। তাও আপনি মনে করেন আপনি কি মানে আপনার বিএনপি আপনার দলকে একটু সমালোচনা করবেন? আপনি আপনার ধরেন রাসেলদের দল, তারা কিন্তু অর্গানাইজ করে মানে তারা অনেক কিছু করছে, সেটা অনেক প্রকার অনিয়মও করছে, কিন্তু আপনাদের দলের মধ্যে কি বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পান যে তারা এই ভোট নিয়ে আসা, কিংবা ধরেন এই বুদ্ধিটাই যদি বলি যে আমরা যত বেশি পোস্টার আনতে পারি একটা নির্দিষ্ট বিএনপি নেতার ঠিকানায় আনা, ওই অর্গানাইজ করা, বিএনপি কি কোনো কারণে মনে করছে যে তার ক্ষমতায় চলে এসছে, কাজ করতে হবে না আর? দেখেন, আমি আমার দলের যদি সমালোচনা করতে বলেন, আমি এইটুকু বলতে পারি, বিএনপির অনেক লোকের একটা দল, অনেকের কাছে যাদের কাছে দায়িত্ব থাকে তারা একরকম কাজ করে, যাদের কাছে দায়িত্ব না থাকে তারা অনেক সুন্দর প্ল্যান করে, কিন্তু তাদের কাছে দায়িত্ব নাই। এটা কিছু বড় দল এরকম হয়। আর আপনি যদি দলের নেতাদের কথা